আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমাদের অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ের আমরা প্রথম অধ্যায় এবং প্রথম পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পৃষ্ঠায় কি কি আছে দেখব। এটা হচ্ছে কৃষি শিক্ষা অষ্টম শ্রেণী, দাখিল অষ্টম শ্রেণী। এটা হচ্ছে মাদ্রাসার বই। মাদ্রাসা এবং স্কুল সবগুলা একই বই। এখন সিলেবাস দুটো এক হয়ে গেছে অষ্টম শ্রেণীর। তো আজকে আমরা প্রথম অধ্যায় পড়ব। প্রথম অধ্যায় প্রথম পৃষ্ঠা, প্রথম পেজ। এই অধ্যায় কি কি আছে চলো যাক আমরা শুরু করি। প্রথমেই আছে বাংলাদেশি কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। কৃষি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। এই শিল্পায়নের যুগেও বাংলাদেশ কৃষির উপর সম্পূর্ণ নির্ভরশীল। বাংলাদেশের মানুষ মাঠে ঘাটে সব জায়গায় কিন্তু মানুষ কৃষিকাজ করে থাকে। কেউ ধান চাষ করে, কেউ পাট চাষ করে, কেউ বা তরি তরকারি চাষ করে, কেউ বা পাট চাষ করে না, কেউ তরি তরকারি। শিল্পায়নের যুগ বলতে এটা আধুনিক যুগ বলা হচ্ছে। শিল্পের যুগ, মানুষ ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কৃষিকাজ কম করে। তো যার কারণে এটা শিল্পায়নের যুগ বলা হচ্ছে। এই যুগেও কিন্তু বাংলাদেশে অধিকাংশ মানুষই কৃষিকাজ করে। যেমন আমরা যে খাবার খাই, এগুলো সব কোনো না কোনো কৃষকই উৎপাদনের পণ্য, তরু তরকারি, ফলমূল হতে সব কিছু কিন্তু কৃষকের হাত দিয়ে আমরা বাজার থেকে নিয়ে আসি। কৃষকই উৎপাদন করে, এটা বাজারজাত হয়, বাজার থেকে আমরা কিনে নিয়ে এসে তারপর খাই। আন্তর্জাতিক কৃষির সাথে তুলনা করলে অনেক ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। বাংলাদেশ যেমন কৃষি প্রধান দেশ, আর আমরা মাছে ভাতে বাঙালি। এই কথা বলার কারণ হচ্ছে বাংলাদেশে অধিকাংশই হচ্ছে যে 4 ভাগের মধ্যে যদি 4 ভাগ করা হয়, 3 ভাগে পানি, 3 ভাগে নদী নালা ভরা, আর 1 ভাগ হচ্ছে মাটি। তো আমাদের নদী নালা খাল বিল বেশি, এত বেশি, যার কারণে আমরা মাছে ভাতে বাঙালি। আর এমনিতেও এখন নদীর মাছ না পাওয়া গেলে এখনও আমাদের অনেক মৎস্য চাষিরা আছে, মাছ চাষ করে, সেই মাছে আমরা খাই। এই কারণে আমরা মাছে ভাতে বাঙালি। আমরা ভাত আর মাছ প্রতিদিনে খাই। তবুও ধান উৎপাদনে আমরা ভিয়েতনাম, যুক্তরাষ্ট্র, চীন, জাপান। তবুও বাংলাদেশ ভিয়েতনাম থেকে, যুক্তরাষ্ট্র থেকে, চীন থেকে, জাপান থেকে প্রভৃতি দেশ হতে অনেক পিছিয়ে ছিল বা আছি আমরা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশে কৃষি বিজ্ঞানীরা প্রতিযোগিতামূলক অবস্থানে যাচ্ছেন। একসময় বাংলাদেশে বিশ্বের 75 ভাগ পাট উৎপাদন হতো। এখন কিন্তু 75 ভাগ বাংলাদেশে 100 ভাগের মধ্যে 75 ভাগ, সারা বিশ্বে যদি অন্য দেশে সবচেয়ে দেশ চাইতে 200টা দেশ আসে পৃথিবীর মধ্যে প্রায়, তো 200 দেশের মধ্যে বাংলাদেশে 75 ভাগ পাট উৎপাদন করত, আর বাকি সবাই মিলে 25% পাট উৎপাদন করত। পাট উৎপাদনে বাংলাদেশ ছিল সেরা, কিন্তু সেই ধারাবাহিকতা এখন কিন্তু নাই। একসময় বিশ্বে 75 ভাগ পাট উৎপাদন হতো, কিন্তু ধানের চাহিদা ও কৃত্রিম আঁশের ব্যবহার বেড়ে যাওয়ার কারণে যখন আমাদের মানুষ বাড়তে থাকে বাংলাদেশে, তখন অবশ্য খাদ্যের প্রয়োজন। তো তখন মানুষ পাট চাষ বাদ দিয়ে মানুষ ধান চাষ শুরু করে। কৃত্রিম বাঁশের ব্যবহার বেড়ে যায়, তখন আঁশের ব্যবহার বেড়ে যায়। শব্দটা হবে আঁশের ব্যবহার বেড়ে যায় কারণে পাটের উৎপাদন কৃষকরা কমিয়ে দিয়েছেন। এখন খুব একটা পাট উৎপাদন করে না মানুষ। এখন হচ্ছে যে সবজি উৎপাদন করে, তারপরে ধান উৎপাদন করে বিভিন্ন। তবুও জাতীয় আয় বৃদ্ধিতে পাট অনেক অবদান রাখছে। তো পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে বাংলাদেশ উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে। বাংলাদেশের বাজারে শুধু যে বাংলাদেশের পণ্যই পাওয়া যায় তা নয়, প্রতিবেশী দেশের পণ্য বাজারে প্রবেশ করছে। এতে বাংলাদেশের সাথে অন্য দেশের একটি প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশের কৃষি ও বিশ্বের অন্যান্য দেশের কৃষির অবস্থা এ অধ্যায়ে পর্যালোচনা করা হয়েছে। তা আমরা পরের পেজে যাব, 2 নম্বর পেজে। 2 নম্বর পেজে গেলে আমরা দেখতে পারবো বাংলাদেশের সাথে অন্যান্য দেশের, পৃথিবীর অন্যান্য দেশের মানে তুলনা করা হবে আর কি। অন্যান্য দেশের কি অবস্থা কৃষিতে, বাংলাদেশের কি অবস্থা, সবগুলো আমরা পরের পৃষ্ঠায় পাবো। পরের পৃষ্ঠায় বলতে কৃষি শিক্ষা বইয়ের 2য় পৃষ্ঠায়। তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 2য় পৃষ্ঠায় যাই। তো দেখতে পাচ্ছ আমরা 2য় পৃষ্ঠায় চলে আসছি, এটা 2য় পৃষ্ঠা। তো এখানে প্রথমে দেওয়া আছে আমরা কৃষি শিক্ষা বই মানে প্রথম অধ্যায় শেষ করলে আমরা কি কি জানতে পারবো, এই অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো, মানে তোমরা কি কি জানতে পারবা সেগুলোই এখানে 4টা পয়েন্ট আকারে দেওয়া আছে। তো চলো শুরু করি, কি দেওয়া আছে আমরা সেটা পড়ি। কৃষিতে বিজ্ঞানীদের নাম্বার 1-এ বলছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান ব্যাখ্যা করতে পারবে। বিজ্ঞানীরা কি কি অবদান রাখছে কৃষিতে সেটা ব্যাখ্যা করতে পারবে এই অধ্যায় যখন পড়া শেষ হবে তখন। 2 নম্বরে বলছে আধুনিক কৃষি ফলন এবং আমাদের জীবনধারার পরিবর্তনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবো। আধুনিক কৃষি ফলন আমাদের জীবনধারার পরিবর্তন কিভাবে করেছে সেটাও আমরা এই অধ্যায় শেষে জানতে পারবো। তৃতীয়ত জানতে পারবো বাংলাদেশের সাথে বিশ্বের কয়েকটি নির্বাচিত দেশের কৃষির অগ্রগতির সম্পর্ক বর্ণনা করতে পারবো। বাংলাদেশের সাথে তাল মিলিয়ে কয়টি দেশ মানে এই অগ্রগতি করছে বা উন্নতি করছে সেটাও আমরা জানতে পারবো। নাম্বার 4 হচ্ছে বাংলাদেশের কৃষির সাথে কয়েকটি নির্বাচিত দেশের কৃষির তুলনা করতে পারবো। আমরা পৃথিবীর অন্যান্য দেশের সাথে বাংলাদেশের কৃষির তুলনা করতে পারবো এই অধ্যায় শেষে। তো চলো শুরু করা যাক, আমরা পার্ট 1 পড়ব। পার্ট 1-এ আছে কৃষিতে বিজ্ঞানীদের অবদান। বই আঁকা কিন্তু ঠিক না, কিন্তু আমার একটা অভ্যাস বই পড়ার সময় বই এঁকে এঁকে পড়া। তো তখন কি হয়, সুবিধাটা কি হয়, মানে একটু দাগ দিয়ে রাখলে তখন মনে থাকে, মানে আমি এটা পড়ছি, তখন ভুলে যায় না আর কি। তো তোমরাও এই ট্রিক্সটা ফলো করতে পারো। কৃষিতে বিজ্ঞানীদের অবদান। কৃষিতে বিজ্ঞানীরা কীভাবে অবদান রাখছে আমরা সেটাই এখন পড়ব। চলো শুরু করি। কৃষিতে বিজ্ঞানীদের অবদান অনেক। বিজ্ঞানীরা দীর্ঘকাল পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিনিয়ত নতুন নতুন বিষয় কৃষির সাথে যুক্ত করে কৃষি কর্মকাণ্ডকে আধুনিকায়ন করেছেন। আর কৃষি কর্মকাণ্ডকে কিন্তু তোমরা অনেকে হয়তো এই প্রজন্মের ছেলে মেয়ে তোমরা জানোই না কিভাবে ফসল উৎপাদন করে। যেমন ধরো ধান যদি চাষ করতে হয় আগেকার দিনে কিন্তু আমাদের এই যে ট্রাক্টর এগুলা দিয়ে ধান ক্ষেত যেটা থাকে আর কি, ফসলের জমি, এটা চাষ করার জন্য কোনো মেশিন ছিল না। এখন যে মেশিন বাইর হয়েছে, আগে লাঙ্গল দিয়ে চাষ করতো, গরু দিয়ে চাষ করতো। তো এখন যে মেশিন বাইর হয়েছে মেশিন থেকে ট্রাক্টর নামে পরিচিত, এটা তোমার 1 ঘন্টার ভিতরে মানে অনেক পরিমাণে হচ্ছে জমি চাষ দিয়ে ফেলতে পারে। কিন্তু সেটা আগেকার দিনে গরু দিয়ে এবং লাঙ্গল দিয়ে করা হতো, সেটা 2-3 দিন সময়ও পারা যেত না, যেটা এখন 30 মিনিট 1 ঘন্টার মধ্যে মেশিনে করতে পারে খুব ভালোভাবে। এটা কিন্তু বিজ্ঞানীদের কষ্টের ফল। এটা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে গবেষণা করে কিন্তু বের করেছিল। কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা যেমন বিজ্ঞানী হতে পারেন, তেমনি কৃষকরাও বিজ্ঞানী হতে পারে। কৃষি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকরা শিক্ষকতা করে, বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় আছে বা পৃথিবীর প্রত্যেক দেশে যে দেশে উৎপাদন করে কৃষি কাজ আছে, অবশ্যই সব জায়গাতে সব মানুষই কিন্তু কৃষির সাথে নির্ভর। যদি উৎপাদন না হয় তাহলে মানুষ খাবে কি? মানুষ তো উৎপাদন করে খাবার খায়, উৎপাদিত খাবার খায়, আকাশ থেকে কোনো খাবার নিয়ে এসে তো আর খায় না। তো অবশ্যই সব দেশে কৃষি বিশ্ববিদ্যালয় আছে, কৃষকও আছে। তো যার কারণে বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়, আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় আছে। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা হন ও
কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা কৃষি যে ওই বিশ্ববিদ্যালয়ের আওতায় যারা গবেষণা করেন ওই গবেষকরা যেমন বিজ্ঞানী হতে পারেন, তেমনি কৃষকরাও বিজ্ঞানী হতে পারেন। কৃষকরা বিজ্ঞানী হতে পারেন কারণ উনি হচ্ছে এটা প্র্যাকটিক্যাল। একজন কৃষক যদি তার বুঝ হওয়ার পর থেকে বলা যায় যে জন্মের পর থেকে এবং কি মৃত্যুর আগ পর্যন্ত কৃষি কাজ করে, এই একটা কাজ করে, তাহলে তার বহু এক্সপিরিয়েন্স থাকে। তো এই কারণে তিনি মানে বইয়ের মধ্যে কৃষককে কৃষির ইয়ের সাথে তুলনা করেছে, বিজ্ঞানীদের সাথে বলছে যে উনিও একজন বিজ্ঞানী হতে পারে। আদি কৃষির উৎপত্তি সাধারণ মানুষের হাতে। প্রথম যখন কৃষিকাজ শুরু হয় তখন সেটা সাধারণ মানুষের হাতে হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠানের গবেষকরা জলবায়ু, পরিবেশ, মাটি, পানি, উৎপাদন ইত্যাদি এসব বিষয় বিবেচনায় এনে উচ্চতর গবেষণা করেছেন। কয়টা বিষয় এরা বিবেচনা করেন? যারা কৃষি গবেষক ছিলেন তারা প্রথম গবেষণায় জলবায়ু, প্রথমে জলবায়ু, তারপরে পরিবেশ, মাটি, পানি, উৎপাদন ইত্যাদি এসব বিষয় বিবেচনায় নিয়ে উচ্চতর গবেষণা করছেন। তাদের নিরলস গবেষণার ফলে কৃষিতে যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি। তো বাংলাদেশে কৃষি সমস্যাগুলো দৃষ্টিগোচরে আনা জরুরি। ফসল উৎপাদনে এদেশের প্রধান সমস্যাগুলো হচ্ছে কয়টা সমস্যা আছে, মানে ফসল উৎপাদন করতে গেলে যারা কৃষক আছেন তাদের 3-4টা সমস্যা আছে। দেখো এখানে এই যে পয়েন্ট আকারে দেওয়া আছে, 4টা সমস্যা আছে। বাংলাদেশে কৃষি সমস্যাগুলো দৃষ্টিগোচরে আনা জরুরি। ফসল উৎপাদনে দেশের প্রধান সমস্যা 4টা এখানে তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মাটির পুষ্টি উপাদানের সমস্যা। নাম্বার 2 হচ্ছে সার ব্যবস্থার সমস্যা। নাম্বার 3 হচ্ছে বন্যা ও খরার সমস্যা। নাম্বার 4 হচ্ছে লবণাক্ততার সমস্যা। উপযুক্ত সমস্যা বলে উপরের এই 4টা সমস্যা বলে কি উপযুক্ত বলা হয়েছে। উপযুক্ত সমস্যাগুলির সমাধানে বিজ্ঞানীরা যথেষ্ট অবদান রেখে চলেছেন। সারা দেশে মাটিতে উদ্ভিদের পুষ্টি সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানীরা দেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করেছেন। সারা দেশে মানে পুরা বাংলাদেশের কথা বলা হয়েছে এখানে। সারা দেশে মাটিতে উদ্ভিদের যে পুষ্টি, উদ্ভিদ বলতে কি বোঝো তোমরা? উদ্ভিদ বলতে তো আমরা বুঝি যে গাছপালা, সবজি গাছ হোক আর ঘাস গাছ হোক, গাছকে আমরা উদ্ভিদ বলি। দেন কোনো কৃষি পরিবেশ অঞ্চলের মাটি কীরূপ এসব বিষয় উদ্ভাবন কৃষি বিজ্ঞানীদের একটি গুরুত্বপূর্ণ অবদান। এইসব অঞ্চলের মাটির ধরন বিবেচনা করে ফসল ফলানোর জন্য কোনো ফসলে কী মাত্রায় সার প্রয়োগ করা হবে সে বিষয়ে কৃষকগণকে নির্দেশনা দেওয়া হয়। তেমনিভাবে সার ব্যবস্থাপনায় সুন্দর পরামর্শ দেওয়া হচ্ছে। পূর্ববর্তী ফসলে যে মাত্রায় সার দেওয়া হয়েছে তা বিবেচনা করে পরবর্তী ফসলের জন্য সারের মাত্রা নির্ধারণ করা হয়। যেমন 3 মাস আগে যদি কোনো সার প্রয়োগ করা হয় কৃষি জমিতে, 3 মাস পর যেমন একটা ফসল দেওয়া হয়েছে জমিতে, সেটা 3 মাসের মধ্যে 3 মাস মেয়াদ, ওটা 3 মাসের মধ্যে কিন্তু ফসলটা ঘরে তোলা যায়। তো ঘরে তুলেও ফেললো, তা এখন দ্বিতীয়বার যখন আবার ফসল লাগাতে যাবে ওই জমিতে, তখন কিন্তু ওই যে আগে যে ফসলের মধ্যে সার প্রয়োগ করা হয়েছে ওই সারের সাথে এখন একটা সাদৃশ্য বজায় রেখে এখন আবার সার প্রয়োগ করতে হয়। এ কারণে বলা হয়েছে পূর্ববর্তী ফসলে যে মাত্রায় সার দেওয়া হয়েছে তা বিবেচনা করে পরবর্তী ফসলের জন্য সারের মাত্রা নির্ধারণ করা হয়। কেননা কোনো সার নিঃশেষ হয়ে যায় না। কারণ হচ্ছে সব সার কিন্তু নিঃশেষ হয়ে যায় না, কিছু কিছু সারের ইয়ে থেকে যায়, যে কিছু কিছু সারের যে শক্তি, ওই শক্তিটা 2-3 মাস ধরে থেকে যায়। তো যার কারণে একটু লং লাস্টিং করে সার যখন দেওয়া হয় ওই আগে কি সার দেওয়া হয়েছে সেটা মাথায় রেখে
সার প্রয়োগ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমাদের কৃষি শিক্ষার এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে 3 এবং 4 পৃষ্ঠায়। প্রথম অধ্যায় 3 এবং 4 পৃষ্ঠায় আমরা আগামী ক্লাসে শিখব। তো তোমরা আজকের এই ক্লাসে কি শিখছো অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমরা এই 2 পৃষ্ঠা ভালোভাবে পড়বে, বাড়িতে ভালোভাবে পড়বে, বুঝে বুঝে পড়ার চেষ্টা করবে। এই 2 পৃষ্ঠার মধ্যে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে তোমরা বিজ্ঞানী সম্পর্কে জানতে পারছো, কেন ধান গবেষণা করা হয় বা কৃষি কাজে সম্পর্কে বিজ্ঞানীরা গবেষণা করেন। আমরা জানতে পারছি এটা কৃষি বিজ্ঞানীরা এই জন্য গবেষণা করেন আধুনিকতার সাথে মিল রেখে দৈনন্দিন জীবনে যাতে কৃষিতে সহজকরণ করা হয়, আধুনিকায়ন করা হয়, যাতে শ্রমিকের প্রয়োজন কম হয়, মেশিন দিয়ে কাজ করা যায়, কষ্টটা কম হয়। তো যার কারণে বিজ্ঞানীরা সব গবেষণা অব্যাহত রাখছেন, তাই নতুন নতুন মেশিন আবিষ্কার করে আর কৃষিতে উন্নয়ন করার চেষ্টা করছেন। হ্যাঁ, বিজ্ঞানীরা ইতিমধ্যে সফল হয়েছেন, তবে তাদের প্রচেষ্টা এখনও অব্যাহত আছে। তা আবার আমরা আমরা দ্বিতীয় পেজে পেয়েছি আমাদের বাংলাদেশে কৃষিতে কিছু কিছু সমস্যা, প্রধান সমস্যা। তার মধ্যে 4টা সমস্যা পেয়েছিলাম, যে মাটির পুষ্টি উপাদানের সমস্যা, সার ব্যবস্থাপনার সমস্যা, বন্যা খরার সমস্যা, লবণাক্ততার সমস্যা। আবার এগুলা কি মানে কোথায় হয়, কি অবস্থায় হয়, সেগুলোও আমরা কিন্তু পড়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই ক্লাসে বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবা। আল্লাহ হাফেজ।